হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল। তোমরা গত কয়েকদিন ধরে অনেকবার করে রিকোয়েস্ট করেছো যে জিকে নিয়ে আরেকটা সেট আলোচনা করার জন্য, এবং অ্যাপ্রক্সিমেট কী টাইপ বা প্রবাবেল কী প্রশ্ন আসতে পারে, কোন কোন সেকশন থেকে আসতে পারে, সেই বিষয়টা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি যে কোন কোন সেকশন থেকে কীভাবে কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্রত্যেকটা টপিক যেরকম সায়েন্স রিলেটেড আছে, যেরকম হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, এই সমস্ত টপিক যেগুলো থেকে ট্র্যাডিশনালি আমাদের বিভিন্ন পরীক্ষাতে, সেটা WBPSC হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, বা আদার্স অল ইন্ডিয়া এক্সাম হোক, এছাড়াও আমাদের যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সাম আছে আগামী 21শে আগস্ট যে পরীক্ষা আছে, তোমরা সকলেই আশা করি তার জন্য ভালো করে প্রিপারেশান নিচ্ছ। এবং আজকে আমার এই আলোচনার আজকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় সেট। এই দ্বিতীয় সেটে আমি অন্তত 20টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। তো সুতরাং এই প্রশ্নগুলো, একটা প্রশ্ন এরম যেটা দেখছো, এই একটা প্রশ্ন রিলেটেড জানতে গিয়ে কিন্তু অনেক প্রশ্ন তার সঙ্গে, অন্তত 5 থেকে 7টা প্রশ্নের উত্তর তোমরা এই প্রশ্নের সঙ্গে পেয়ে যাবে। তো চ্যানেলটা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি আগে তোমাদের জানিয়েছি এবং এখনও জানাচ্ছি যে এই চ্যানেলে আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, যেগুলো তোমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এবং অন্যান্য যারা এন্ট্রান্স টেস্ট যে বসবে তাদের ক্ষেত্রে অনেক সহযোগিতা হবে বলে আমি আশা রাখি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে, এবং আশা করি জিকে একটা আনলিমিটেড বিষয়, সেটা সকলেই আমরা জানি কম বেশি, জানার যদিও শেষ নেই। তবুও যে সেকশানগুলো থেকে বিশেষত যেই প্রশ্নগুলো আছে, যে টাইপ প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমি আগেও আলোচনা করেছি, আবার আলোচনা করছি। তো চলো আমরা আলোচনা শুরু করি দীর্ঘায়িত না করে। প্রথম যে প্রশ্নটা বলেছে যে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান্টিবায়োটিক, এর মধ্যে কোনটা অ্যান্টিবায়োটিক? দেখো, এই মিটফরমিন হচ্ছে এমন একটা ওষুধ যেটা আমরা খেতে হয় এমনি। সেই ওষুধটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিসে ব্যবহার করা হয়। টাইপ 2 ডায়াবেটিসে এটা ব্যবহার করা হয়। মিটফরমিন যে ওষুধটা, এটা টাইপ 2 ডায়াবেটিসে ব্যবহার করা হয়। এটা আর ব্যবহার করা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এই দুটো অসুখের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে র্যানিটিডিন হচ্ছে এক ধরনের অ্যান্টাসিড। এটা আমাদের পাকস্থলীর ক্ষেত্রে যে অ্যাকিউট অ্যাসিডিটি প্রবলেম যাদের আছে, সেই পাকস্থলীর অ্যাসিড যে ডেনসিটি, সেই অ্যাসিড ডেনসিটি কমাতে, এবং গা-বমি ভাব যাদের আছে, সেই গা-বমি ভাব যাদের মাঝে মধ্যে করে, সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্টাসিডটা ব্যবহার করে থাকি। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। এই অ্যাজিথ্রোমাইসিন কী জন্য ব্যবহার করে? অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান যদি হয়, সেটা কোথায় হতে পারে? আমাদের গলাতে হতে পারে, নাকে হতে পারে, কানে হতে পারে, কানের ভেতরে ইনার ইয়ারের মধ্যে হতে পারে। এই সমস্ত জায়গায় সেই অ্যান্টিব্যাকটেরিয়াল ইনফেকশানটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা এই ড্রাগটা ইউজ করে থাকি, অ্যাজিথ্রোমাইসিন। এছাড়াও ম্যালেরিয়ার ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে এবং বেশিরভাগ সময় অ্যাজিথ্রোমাইসিন ইউজ করা হয়। আর আইবুপ্রোফেন হচ্ছে পেন কিলার, মানে ব্যথা বা যন্ত্রণা যদি হয়, তাহলে সেক্ষেত্রে মাইল্ড থেকে মডারেট, অল্প থেকে বা মডারেট, এই ধরনের যন্ত্রণার ক্ষেত্রে কিন্তু আমরা আইবুপ্রোফেন ব্যবহার করে থাকি। তাহলে এই প্রশ্নটা রিলেটেড আমি কিন্তু এই এতগুলো প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। তোমরা যখনই এ ধরনের প্রশ্ন আসবে পরীক্ষাতে, তখনই এই রিলেটেড অন্যান্য প্রশ্নগুলো জানার জন্য জিকেগুলো আমাদেরকে পড়তে হবে। কিন্তু এই মোটিভ নিয়ে বর্তমান যে প্রশ্ন হচ্ছে, সেই প্রশ্ন কিন্তু এই মোটিভ নিয়েই তৈরি হচ্ছে, যে প্রত্যেকটা অপশান সম্বন্ধে যে ক্যান্ডিডেট তার নলেজ এবিলিটি বা সে বিষয়ে কতটা ওয়াকিবহল, এই বিষয়টা জানা হচ্ছে, এবং অপশানগুলো যারা প্রশ্ন সেটার তারা কিন্তু এভাবেই দেয়।
চলো আমরা দেখি নেক্সট প্রশ্ন। তাহলে এই প্রশ্নের উত্তর, প্রশ্ন নাম্বার 1-এর উত্তর কিন্তু আমরা পেয়েছি, যেটা হচ্ছে হুইচ ড্রাগ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা ব্যবহার করি অ্যাজিথ্রোমাইসিন। তা ওয়েল নোন ড্রাগ, সকলেই পরিচিত কম বেশি। চলো নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্যামারিন্ডাস ইন্ডিকা। ট্যামারিন্ডাস ইন্ডিকা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ, অষ্টম শ্রেণীতে তোমরা কম বেশি পড়েছ যে ট্যামারিন্ডাস ইন্ডিকা ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ ট্যামারিন্ড, মানে তেঁতুল। তেঁতুল গাছের এর হাইট ম্যাক্সিমাম 90 ফিট পর্যন্ত হতে পারে, মোটামুটি একটা 50 ফিট পর্যন্ত বর্তমানে আমরা যে গাছগুলো দেখতে পাই। এটা ঝোপ টাইপের গাছ হয় এবং অনেক শাখা প্রশাখা থাকে। তো দিস ইজ ট্যামারিন্ড বা তেঁতুল গাছ। নেক্সট হচ্ছে যে পরের প্রশ্নটা কি বলেছে, একটা বিষয় একটু তোমাদের অলরেডি জানিয়েছি এবং আমার যে ভিডিওগুলো প্রত্যেকে যারা দেখছো রেগুলার তারা কিন্তু জানো, এই সেটটা তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা নিজেরা নিয়ে প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিস ওয়ার্কবুক হিসাবে। তো এছাড়াও এই অ্যান্সার কিটাও ওখানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করার পরে অ্যান্সার কিটা মিলিয়ে নিতে পারবে আশা করি। ইন কম্পিউটার্স হোয়াট ডাজ ALU মিন? ALU মিন অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। কোন অপশানে আছে? অ্যাডভান্স লজিক ইউনিট না, এটা হবে না। অ্যাক্সিলারেটেড লজিক ইউনিট নট। এরিথমেটিক লজিক ইউনিট। এরিথমেটিক লজিক ইউনিট হচ্ছে কম্পিউটারের একটা পার্ট যেটাতে এরিথমেটিক ক্যালকুলেশন হয়, এরিথমেটিক ক্যালকুলেশন হয় অ্যান্ড লজিক্যাল ক্যালকুলেশন হয়। লজিক্যাল ক্যালকুলেশন এই দুটো হয়ে থাকে এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ CPU, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটারের যে মূল অংশ যেটা ছাড়া কম্পিউটার চলবেই না। তো এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কিন্তু ALU একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এবং বর্তমান যে আমরা কম্পিউটারগুলো দেখতে পাই সেই কম্পিউটারে ALU অনেক কমপ্লেক্স ALU থাকে, যার জন্য এই আমাদের বিভিন্ন রকম কাজ করতে অনেক সুবিধা হয় এবং খুব গুরুত্বপূর্ণ পার্ট একটা ALU। এছাড়াও এর সঙ্গে একটা CU থাকে, CU এর সঙ্গে যুক্ত থাকে। CPU এর মধ্যে CU আর ALU এই দুটো মিলে থাকে। নেক্সট প্রশ্ন আমরা দেখি। প্রশ্ন নম্বর 4 হচ্ছে ইন হুইচ রিলিজিয়ান দেয়ার আর 24 তীর্থঙ্কর। তীর্থঙ্কর হচ্ছে, তীর্থঙ্কর ব্যাপারটা কি? তীর্থঙ্কর ব্যাপারটা হচ্ছে একজন সোশ্যাল সেভিয়ার যাকে বলে, বা স্পিরিচুয়াল টিচার। এর থেকে সবথেকে ভালো আরও ভালো কথা হবে সেটা হচ্ছে স্পিরিচুয়াল টিচার, অর্থাৎ যে কোনো ধর্মগুরু যাকে আমরা বলি বাংলায়, সেটা হচ্ছে তীর্থঙ্কর। তীর্থঙ্কর আমরা জৈন ধর্মের ক্ষেত্রে দেখতে পাই, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে নয়, হিন্দুর ক্ষেত্রে নয়, শিখ ক্ষেত্রেও নয়, যেটা আমরা দেখতে পাই জৈন ধর্মের ক্ষেত্রে। জৈন ধর্মের ক্ষেত্রে এর তীর্থঙ্করের প্রথম তীর্থঙ্কর হচ্ছে, ফার্স্ট হচ্ছে ঋষভনাথ, ঋষভ বা ঋষভনাথ যে যেরকম বলে। আর 23তম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ। আর 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর এবং ইনি জৈন ধর্মের মূল প্রবক্তা। ইনি হচ্ছে জৈন ধর্মের মূল প্রবক্তা। নেক্সট হচ্ছে 5এরটা যেটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট মেল্টিং পয়েন্ট? জিঙ্ক, টাইটানিয়াম, সালফার নাকি ফ্লোরিন? এগুলোর মধ্যে সবথেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, অর্থাৎ মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক সবথেকে কম হচ্ছে ফ্লোরিন। এর কারণ হচ্ছে দেখো, ফ্লোরিনের যে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, এর মূল কারণ হচ্ছে যে আন্তঃঅণু আণবিক বল এবং যে ভ্যান্ডারওয়াল বল। এই দুটো বলের মধ্যে বলটা কিন্তু ভ্যান্ডারওয়াল বল কিন্তু প্রচণ্ড উইক। কার ক্ষেত্রে? ফ্লোরিনের ক্ষেত্রে। এর কারণ যে ফ্লোরিনের যে আউটার সেলে যে ইলেকট্রনগুলো সেগুলো খুব কম সংখ্যক থাকে এবং সেই কারণে ভ্যান্ডারওয়াল বলটা অনেক দুর্বল। এই কারণে এটাকে গলিয়ে ফেলতে খুব সহজেই গলিয়ে ফেলতে পারা যায়। দ্যাট ইজ হয় যে ফ্লোরিন আমরা বলতে পারি যে সবথেকে এই মৌলগুলোর মধ্যে জিঙ্ক, টাইটানিয়াম, সালফার, ফ্লোরিন, এগুলোর মধ্যে ফ্লোরিনের গলনাঙ্ক সবথেকে কম। প্রশ্ন নম্বর 6 হচ্ছে ইন ইউক্যারিওটিক সেল সিনথেসিস অফ RNA টেক্স প্লেস ইন মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রয়েড, রাইবোজোম না নিউক্লিয়াস? ইউক্যারিওটিক
সেলের ক্ষেত্রে দু ধরনের সেল আমরা জানি, ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলটা উন্নত, প্রোক্যারিওটিক সেলটা অনুন্নত। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসে দেখা যায়, আর প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা সেটা সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাই। প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা সাইটোপ্লাজমের মধ্যে দেখতে পাই। এবং আরেকটা জিনিস হয় কি, যে এখান থেকে যে জেনেটিক কোডটা আসে, সেই জেনেটিক কোডটা কনভার্ট হয়ে ডিএনএতে পরিণত হয়। তাহলে এই প্রশ্ন নম্বর 6-এর জন্য আমরা উত্তর হচ্ছে পেলাম ডি। 7 নম্বর প্রশ্ন, দ্য ওল্ডেস্ট রক কাট আর্কিটেকচার ইজ ফাউন্ড, অর্থাৎ পাথর কেটে কেটে যে আর্কিটেকচারগুলো অর্থাৎ স্থাপত্যগুলো বানানো হয়েছে সেটা কোন রাজ্যের মধ্যে আমরা পাই? রাজস্থান, বিহার, কর্ণাটক নাকি মিজোরাম? অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। বিহারের মধ্যে আমরা এই আর্কিটেকচার দেখতে পাই। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হচ্ছে, দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, ড্যাশ ইজ কজড বাই প্যারাসাইট অফ প্লাজমোডিয়াম জেনাস। প্লাজমোডিয়াম জেনাস কোন প্যারাসাইটের জন্য আছে? প্লাজমোডিয়াম জেনাস এইটা হচ্ছে অবশ্যই ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম জাতীয় যে প্যারাসাইটগুলো থাকে এদের দুটো দশা থাকে, এদের দুটো দশা, একটা হচ্ছে যে এদের ক্ষেত্রে দুটো দশা থাকে, একটা হচ্ছে হোস্ট সাইকেল, হ্যাঁ হোস্ট সাইকেলের মধ্যে, আর ভার্টিব্রেট হোস্ট, দুটো ধরনের সাইকেল থাকে এদের মধ্যে, মাইক্রো অর্গানিজম প্যারাসাইট। তো এই কারণে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নের জন্য অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দিস ইজ নট অ্যান ইন্ডিয়ান ফুড। এগুলোর মধ্যে কোনটা ইন্ডিয়ান ফুড নয়? ইন্ডিয়ান ফুড নয়, একমাত্র অপশানে তিরামিসু। তিরামিসু হচ্ছে এক ধরনের ইটালিয়ান ফুড, অন্যগুলো কিন্তু সবকটাই ইন্ডিয়ান ফুড। হুইচ অফ দিস রিভার্স ডু নট ফ্লো থ্রু পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের মধ্যে দিয়ে এই নদীগুলোর মধ্যে সতলেজ, রাবি, জিলাম, গঙ্গা, এর মধ্যে গঙ্গাটা কিন্তু পাঞ্জাব রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়নি। গঙ্গার উৎপত্তিস্থল আমরা জানি, গঙ্গার উৎপত্তিস্থল গঙ্গোত্রী হিমবাহ, সেখান থেকে, যেটা উত্তরাখণ্ডে অবস্থিত, এবং গঙ্গার হচ্ছে সবথেকে বড় নদী আমাদের ভারতবর্ষের মধ্যে। তো এই প্রশ্নটার জন্য, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের জন্য উত্তর হবে, 10 নম্বর প্রশ্নের জন্য উত্তর হবে গঙ্গা। এছাড়াও গঙ্গা সম্বন্ধে আরেকটা তথ্য যেটা না বললেই নয়, যে দেবপ্রয়াগের কাছে গঙ্গা কিন্তু অলকানন্দার সঙ্গে মিশেছে, হ্যাঁ অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। অলকানন্দার সঙ্গে মিশেছে নয়, সরি ভুল বললাম, অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। 11 নম্বর প্রশ্ন আমরা দেখি, চলো, যে হুইচ মুঘল এম্পায়ার ফট দ্য ব্যাটেল অফ পানিপথ ইন 1526। 1526 সালের 21শে এপ্রিল, এই ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষাতে থাকে, এই ডেটগুলো আমরা মনে রাখতে পারি না বলেই এই পরীক্ষাতে ডেটগুলো দেওয়া হয়। 21শে এপ্রিল বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়। এই যুদ্ধটাই কিন্তু ভারতবর্ষে মুঘল এম্পায়ার প্রতিষ্ঠার জন্য প্রথম যুদ্ধ বা সূচনা বলা যেতে পারে। মুঘল এম্পায়ার প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা ক্ষেত্রে এই যুদ্ধটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার প্রশ্ন নাম্বার 11-র জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। 12 নম্বর প্রশ্ন, হু ইনভেন্টেড এরুজাল ক্যান। এরুজাল ক্যান ইনভেন্ট করেছিলেন এরিক রথেম। এরুজাল ক্যান, ইনি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, যেটা উনি নরওয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, নরওয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ার। উনি 1927 সালে এটা আবিষ্কার করেছিলেন। 13 নম্বর প্রশ্নটা কি আছে,
13 নম্বর প্রশ্ন বলছে যে ট্রান্সফর্মার ক্যান ডু অল অফ দ্য ফলোয়িং। ট্রান্সফর্মার সেগুলোর মধ্যে সবকটাই করতে পারে, কোনটা ছাড়া? ট্রান্সফর্মার হচ্ছে, দেখো ট্রান্সফর্মার দুটো কয়েল যুক্ত থাকে এর মধ্যে। একটা কয়েলে যখন আমরা কারেন্ট পাঠাই তখন সেই কয়েলটার মধ্যে যখন কারেন্ট পাঠালাম তার এগেনস্টে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হওয়ার ফলে কিন্তু এর স্ট্রেংথটা অন্য এর মধ্যে চলে যায়। তো এই কারণে এ কিন্তু শুধুমাত্র ওই কাজটাই করতে পারে যেটা এখানে যেটা বলেছে যে ট্রান্সফর্মার ক্যান ডু অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট, সব কাজই করতে পারে কিন্তু এইগুলোর মধ্যে কোনটা করতে পারে না। সে ট্রান্সফর্মার কিন্তু কনভার্ট করতে পারে না এসি টু ডিসি, এসি থেকে ডিসি এই কনভার্টটা করতে পারে না, ডিসি থেকে এসি এই কনভার্টও করতে পারে না। আর কি ভোল্টেজ চেঞ্জটা করতে পারে না, ভোল্টেজ চেঞ্জড ক্যানট চেঞ্জ দ্য ভোল্টেজ, ভোল্টেজও চেঞ্জ করতে পারে না। কার ভোল্টেজ অফ ডিসি, ডিসির ভোল্টেজ চেঞ্জ করতে পারে না। আর ক্যানট চেঞ্জ এসি সাপ্লাই ফ্রিকোয়েন্সি, এসি সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে অপশান দেখো স্টেপ আপ ভোল্টেজ, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 13 নম্বর প্রশ্নের জন্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো একটু ডিপলি অ্যান্সারেবল কোয়েশ্চেন এবং যারা কনসেপ্টগুলো আরও ক্লিয়ারভাবে পড়বে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উত্তর করা সম্ভব হবে। নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা আছে তার ক্ষেত্রে কোনটা উত্তর হবে? ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথকে এটা আমরা A/M অর্থাৎ যে সিম্বলিক আমরাভাবে বলতে পারি, এটাকে ওরস্টেডও এই এর যে ইউনিটটা সেটাকে অ্যাম্পিয়ার পার মিটার বলতে পারি, A/M এইভাবে আমরা বলতে পারি। এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার, এটা বা একে আমরা আরও একটাভাবে বলতে ওরস্টেড, ORESTED ওরস্টেড হিসাবেও বলতে পারি। এটা একটু জানতে হবে, এটা 12-এ আছে, 12-এর চ্যাপ্টারে আছে। নেক্সট বলছে হুইচ অফ দ্য কান্ট্রিজ ইজ নট আ পার্মানেন্ট মেম্বার অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। আমি যখন পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ দিয়েছিলাম, পিএসসির যে ইন্টারভিউতে দিয়েছিলাম, যখন আমি জবটা পাই তখন কিন্তু আমাকে এই প্রশ্নটা ধরা হয়েছিল। এই প্রশ্নটা খুবই মনে পড়লো আমার, এবং ইউনাইটেড নেশন নিয়ে আমাকে প্রচুর প্রশ্ন করা হয়েছিল। ইউনাইটেড নেশন কত সালে প্রতিষ্ঠা হয়, ইউনাইটেড নেশন নিয়ে বহু প্রশ্ন করা হয়েছিল। ইউনাইটেড নেশনের যে পরিবেশ দপ্তর সেটা কোন দেশে অবস্থিত, পরিবেশ দপ্তর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ভারত কবে ইউনাইটেড নেশনের মেম্বার হলো, এইরকম বহু প্রশ্ন কিন্তু আমাকে ইউনাইটেড নেশন থেকে করা হয়েছিল। তো এই প্রশ্নটা বলছে যে ইউনাইটেড নেশনের যে সিকিউরিটি কাউন্সিল, সেই সিকিউরিটি কাউন্সিলের মেম্বার কোন স্টেটটা, মানে কোন রাজ্যটা নয়, কোন দেশটা নয়। এর মধ্যে অপশান হবে ইন্ডিয়া। এর 5টা মেম্বার আছে, চায়নাও মেম্বার, ইউনাইটেড স্টেটও মেম্বার, ফ্রান্সও মেম্বার, ব্রিটেন একটা মেম্বার, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া আর চায়না, আরেকটা হবে রাশিয়া। এইভাবে মুখস্থ বা মনে রাখতে হবে তোমাদের, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চায়না। সঙ্গে সঙ্গে এটার উত্তর আমরা করতে পারবো। ইন্ডিয়া কিন্তু মেম্বার হওয়ার জন্য অ্যাপিল করেছে বা মেম্বার হওয়ার জন্য আগ্রহী, ভারতের যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল তার মেম্বার হওয়ার জন্য আগ্রহী। রাইট টু এডুকেশন ইজ আওয়ার কান্ট্রি ইজ এ রাইট। এটা কী ধরনের রাইট? এটা রাইট টু এডুকেশন আমরা 2002 সালে ভারত সরকার এটা 2002 সালে এটা এক ধরনের রাইট। কি রাইট? এটা একটা ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার। 2002 সালে আর্টিকেলটা সম্ভবত আমার মনে পড়ছে না, মনে পড়েছে 21A, আর্টিকেল 21A-তে কেন্দ্রীয় সরকার 6 থেকে 14 বছর বয়সের সমস্ত শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন চালু করেছিল। কিন্তু আমাদের যে
দেশ অর্থাৎ ভারতবর্ষে কিন্তু এটা এফেক্টেড হতে 2010 সাল লেগে গেছিলো। 10 সালের পর থেকে কিন্তু এটা 100% এফেক্টেড হয়ে গেছিলো। তো এইটাই হচ্ছে রাইট টু এডুকেশন ইজ আ রাইট। কী ধরনের রাইট? ফান্ডামেন্টাল রাইট, নট পলিটিক্যাল, সোশ্যাল অর লিগাল। ইন্ডিয়ান সুপার লিগ যেটা অবশ্যই আমরা জানি, যারা খেলার সঙ্গে যুক্ত বা খেলা দেখতে ভালোবাসে বা খেলার প্রতি আগ্রহী, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, ফুটবল। এটা 2013 সাল থেকে ইন্ডিয়ান সুপার লিগ চালু হয়েছিল। হু ইজ দ্য অথর অফ হাংরি টাইড? দ্য হাংরি টাইড অথর অর্থাৎ লিখেছিলেন হাংরি টাইড বইটা অমিতাভ ঘোষ। উনি যে 2004 সালে যে সুপার সাইক্লোন হয়েছিল, সেই সুপার সাইক্লোনে সাউথ 24 পরগনাস, যে গোসাবা, কাকদ্বীপ, কুলতলি, এই সমস্ত এলাকা যারা মানে যেটা সমুদ্রের ম্যানগ্রোভ অরণ্য যে এলাকায় আছে, সেই এলাকাগুলো বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্তর চিত্র তুলে ধরার জন্য বা অন্যান্য আরও আনুষঙ্গিক তথ্য সমৃদ্ধ এই বই উনি লিখেছেন, দ্য হাংরি টাইড। এই হাংরি টাইড বইটাতে অমিতাভ ঘোষ মহাশয় উনি কিন্তু এই যে 2004 সালের যে সাইক্লোন হয়েছিল, সুপার সাইক্লোন, তার তথ্যগুলো এর মধ্যে তুলে ধরেছেন। পরের প্রশ্নটা দেখি। দ্য মুভি তারে জমিন পর আমির খান ওন দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট ডাইরেক্টর। 2007 সালে এই মুভিটা হয়েছিল, 2007 সালে প্রকাশিত হয়েছিল বা রিলিজড হয়েছিল। সেই মুভিতে কিন্তু তারে জমিন পর খুব বিখ্যাত ছবি এবং খুব ভালো ছবিও। তো এই ছবিটা আমির খান বেস্ট ডাইরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। প্রশ্ন নম্বর 19-এর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। প্রশ্ন নম্বর 20, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রিন হাউস গ্যাস অর গ্যাস হুইচ ক্যান ডিপ্লিট দ্য ওজোন লেয়ার? এগুলোর মধ্যে কোন গ্যাসটা ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে? ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করার জন্য একমাত্র গ্যাস হলো CCl2F2, অর্থাৎ এটাকে আমরা আরেকভাবে বলতে পারি CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বনকে মন্ট্রিল প্রোটোকলে কিন্তু বারণ করা বা নিষেধ করা হয়েছিল। সেটা মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছিল যে এই ক্লোরোফ্লোরোকার্বন আমাদের কী হিসাবে আমরা ব্যবহার করি, রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করি। এটা কিন্তু আমাদের ওজোন লেয়ারের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক এবং এর বিস্তারিত প্রভাব আমরা বিভিন্ন ক্ষেত্রে লক্ষ্য করছি বা এখনও দেখছি, যে আবহাওয়ার পরিবর্তন, মানুষের বিভিন্ন রকম আরও তার রোগের যে প্রাদুর্ভাব, এটার এই সমস্ত কারণেই যেটা ওজোন লেয়ারের ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই জন্য মন্ট্রিল প্রোটোকলে বলা হয়েছে। তো এই হলো আজকের আমাদের আলোচনার বিষয়। তোমরা আশা করি আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো। আমার যদি কোনো জায়গাতে আরও কারেকশানের প্রয়োজন থাকে, তোমরা কমেন্ট সেকশন ওপেন আছে, সেখানে জানাতে পারো। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলো না একদম। চলো আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাথ সলিউশন প্রো ইউটিউব চ্যানেল।